কোন সরকার কে থাকে সেটা নিয়ে মাথা ঘামাবে না যদি তার সেভেন সিস্টার্সের সিকিউরিটি নিশ্চিত করা হয়। আমার একটা দ্ব্যর্থহীন অবস্থান আছে, বাংলাদেশের ভবিষ্যতের কোনো সরকারের উচিত হবে না ভারতের এই একটা জায়গায় কোন রকম কোনো সংকট তৈরি করে। এটা আমি একদম, আমাদের একটা বটম লাইন থাকা উচিত পররাষ্ট্রনীতির। প্রিভিলেজ দেবো কিনা ডিফারেন্ট ডিবেট। শেখ হাসিনা দর্শনা চিলাহাটি করিডোর দিয়েছে চিকেন নেক বাইপাস করার জন্য, ওটা দেব না, আমি ওটা দেব না, কারণ ওটা দেয়া মানে হচ্ছে ভবিষ্যৎ চায়না ইন্ডিয়া একটা ইম্পেন্ডিং কনফ্লিক্টে আমি একটা অবস্থান নিয়ে নিয়েছি, কিন্তু এটা আমি করতে পারি না। কিন্তু গত কয়েক বছরে ভারতের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে বলে আমি ধারণা করি। সেটা কিরকম? আপনি যে শেখ হাসিনার মতো একজন মানুষকে ক্ষমতায় রাখতে পারেন, তাহলে আপনার বিরাট সুবিধা আছে, শুধুমাত্র সিকিউরিটি না, এছাড়া আরো অনেক কিছু। এই যে আপনি করিডোর গুলো নিলেন, এই করিডোর গুলোতে আমি নীতিগতভাবে ভারতকে করিডোর দেওয়া যাবে না আমি তাও মনে করি না। এই একটা স্ট্র্যাটেজিক করিডোর ছাড়া যেগুলো বাণিজ্যিক করিডোর হবে, সেই করিডোর গুলোতে আমি আসলে কি পেলাম না এই ওজন করে যদি আমি মনে করি আমাদের উইন উইন সিচুয়েশন হচ্ছে, কোনোই হয় নাই। আমাদের আজকে আলোচনার সুযোগ নেই, নাহলে দেখাতে পারতাম, প্রচুর তথ্য আছে। আমি যদি দেখি যে আমাকে ভারত ট্রানজিট দিচ্ছে নেপাল ভুটানের সাথে, যদি দেখি আমার এখানে সে পোর্ট যদি চালাতে চায়, সেটা আমার জন্য উইন উইন হচ্ছে কিনা, সেটা চায়নাকে দিলে ভালো হবে না ভারতকে দিলে ভালো হবে, এগুলো করলে সমস্যা ছিল না। কিন্তু ভারত শেখ হাসিনার মতো সরকারকে ক্ষমতায় রেখে দেখেছে তার উপরে যে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায়। একমাত্র ট্রেড অফ, সে একমাত্র নেগোশিয়েট করে আমাকে ক্ষমতায় রাখো, এরপর ভারত যা বলে তাই করে। এই যে মজা পেয়ে গেল ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, আমি তোমার কোস্টে রেডার বসিয়ে দেবো, বাংলাদেশের কোস্টে ভারতীয় রেডার আছে, ফর গড সেক, এদেশের অনেক মানুষ জানে না। আপনি রাজি হয়ে গেলেন, আপনাকে আদানির মতো একটা ভীষণ অসম চুক্তি 25 বছরের জন্য চাপিয়ে দেওয়া হলো, আপনি মেনে নিলেন। এই যে মজা পাওয়াটা, এটা ভারত পেয়েছে। সুতরাং একটা গণতান্ত্রিক সরকার যেটা ভারতের সাথে তার সমমর্যাদার ভিত্তিতে কথা বলবে, তাকে সে পছন্দ করবে না। আচ্ছা, ডক্টর ইউনূস পিটিআইতে যে ইন্টারভিউ দিয়েছে আমরা পড়েছি না, উনি কি খুব অফেন্সিভ কথা বলেছেন? একটাও বর্ডার কিলিং নিয়ে কথা বলেছেন, এর আগে বর্ডার কিলিং এর ক্ষেত্রে স্টেটমেন্ট দিয়েছে স্ট্রং। অমিত শাহ বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে সোজা করবে, স্টেটমেন্ট দিয়েছে। এর আগে টারমাইট বলেছে, প্রতিবাদ করেনি। তার মানে খেয়াল করুন, ভারত একটা স্বাধীন বাংলাদেশকে আসলে মেনে নেয় না। এটা তার বদভ্যাস হয়েছে, বদভ্যাস শেখ হাসিনা করিয়েছেন। 10 বছরে শেখ হাসিনা ভারতের সামনে বাংলাদেশকে একটা কলোনিতে পরিণত করেছে। তো তুমি কলোনি, তুমি এভাবে কথা বলবা কেন? তুমি পানি চাইবা কেন? তুমি সীমান্ত হত্যা নিয়ে কথা বলবে, পারলে তোমার দোষ, মানুষকে দোষ দাও। আমাদের মন্ত্রীরা বলে নাই গরু চোরাচালান করতে গেছে, এই জন্যই তারা মারা পড়েছে, বিজিবি ডিজি বলেন নাই, বলেছে তো। সো ভারতের এই বদভ্যাস হয়েছে, ভারতের এই বদভ্যাস থেকে বের করে আনার চেষ্টা করতে হবে আমাদের। আচ্ছা, যে প্রশ্নটা করছিলেন, প্রতিটা সরকার আসলে যখন পদক্ষেপ নেয়, মানে আমরা তো আসলে সরকারের বাইরে থাকি, সরকারের মধ্যে থেকে আসলে ঠিক জানি না ওখানে কাজগুলো কত কঠিন হয়। আপনি মিস্টার আলী রিয়াজের কথা বলছেন, একটু প্রাসঙ্গিকভাবে যদি বলি, বাংলাদেশে আমরা অনেকে হয়তো জানি না যে আমাদের বিখ্যাত আইনজীবী আছেন। বাংলাদেশে খুব বাজে একটা জিনিস আমাদের কনস্টিটিউশনেই আছে, আমাদের সুপ্রিম কোর্টে বিচারক হওয়া যায় দ্বৈত নাগরিকত্ব দিয়ে। আপনি এমপি হতে পারবেন না, পাটোয়ারি ভাইরা এমপি হয়েছিলেন, তারা পারবেন না। এবং এমপি হওয়ার যোগ্যতা আর যেটাই লাগে প্রেসিডেন্ট হওয়ার জন্য, বয়স 35 সাথে এমপি হওয়ার আদার যে কোয়ালিফিকেশন, তার মানে আপনি দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রেসিডেন্টও হতে পারেন না। কিন্তু আপনি বিচারপতি হতে পারেন। জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক, তার দ্বৈত নাগরিকত্ব ছিল, ওনার ব্রিটেনের নাগরিকত্ব ছিল। এবং সত্যি আমার কনস্টিটিউশন এটা নাই। আমি অবাক হয়ে যাই, আমরা কিভাবে লিখলাম যে এই দেশে যিনি বিচার কাজ চালাবেন, যিনি টেকনিক্যালি বাংলাদেশের প্রধান বিচারপতি হতে পারবেন, তিনি দ্বৈত নাগরিকত্ব দিয়ে পারেন। আমি নীতিগতভাবে কিন্তু এটা সমর্থন করি না। জনাব আলী রিয়াজের দ্বৈত নাগরিকত্ব আছে কিনা আমি আসলে জানি না, নিশ্চিত নই। কিন্তু আমার কাছে মনে হয়, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন লেখার জন্য যে কমিশন তৈরি হয়েছে, সেটা এই ধরনের মানুষ, শুধু নাগরিকত্বের প্রশ্নে বলছি, না থাকাটা ভালো হতো। তবে আমি যোগ করতে চাই একটা জিনিস, আমি মনে করি এই একটা জায়গায় তিনি মানে এফেক্টিভলি, এফিশিয়েন্টলি কাজ করতে পারবেন, এবং সেটা সেদিক থেকে এটা ঠিক আছে। আর যেহেতু ওনার বাংলাদেশের নাগরিকত্বও আছে, উনি এক্সক্লুসিভলি একজন বিদেশি নাগরিক নন, সেক্ষেত্রে সেটাকে আমরা ছাড় দিতে পারি। কিন্তু আমি এখনো মনে করি যে এটা নীতিগতভাবে জেনারেল রুল অনুযায়ী এটা না হওয়াই ভালো। আরো কিছু ক্ষেত্রে নিয়োগ নিয়ে প্রশ্ন যেগুলো করছেন, হ্যাঁ, আমাদের যে আইসিটি ক্রাইম ট্রাইব্যুনালে যিনি চিফ প্রসিকিউটর হয়েছেন, অন্য কিছু না, উনি একটা দলের সদস্য ছিলেন এবং তার দল খুবই স্ট্রংলি শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভ ছিলেন, কিন্তু উনি তো আসলে প্রসিকিউট করবেন।
সুন্দর দেখায় না, ভালো দেখায় না, কিন্তু উনি তো আসলে বিচারক নন। উনি একটা পক্ষ নিয়ে ডিবেট করবেন, পার্টিসিপেট করবেন, আরেক পক্ষ থাকবে। এমন আপনারা খেয়াল করেছেন এর মধ্যে কিছু সংস্কার প্রস্তাব করা হয়েছে ওই আইনে, যেখানে বিদেশি লয়ার, বিদেশি অবজারভার সবই হতে পারে। সুতরাং এটা ফেয়ার একটা ট্রায়ালের মতো পরিস্থিতি আছে, এটাও মেজর সমস্যা না। পুলিশ কাজ শুরু করতে পারেনি, এখন আসলে দায় সরকারকে নিতে হয়, কিন্তু এই দায়িত্ব শতভাগ শেখ হাসিনা ছিল। এটা আমি দায় এড়ানোর জন্য বলছি না, কিন্তু একই সাথে এটাও খুব সত্য কথা, আমরা মানুষ হিসাবে তো দেখবো, আপনি যেহেতু দায়িত্বে আছেন আপনাকে এটা ম্যানেজ করতে পারতে হবে, আমার এটা করতে হবে। এবং খুব বেশি সময় নেই সরকারের কাছে, যে আপনার যদি মনে হয় কোনো উপদেষ্টা ঠিক মতো পারছেন না। আমি যদি এই প্রসঙ্গে একটু বলি যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি সেনাবাহিনীতে চাকরি করা একজন মানুষ, উনি সর্বোচ্চ পদ, মানে চিফ হলে জেনারেল হয় কেউ, তার আগ পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল হওয়া যায়। তো আমি জানি না সিভিল প্রশাসন কিভাবে কাজ করে, এটা তার আদৌ জানার খুব বেশি সুযোগ ছিল কিনা কেউ। তো তার জন্য যদি সমস্যা মনে হয়ে থাকে, এটা ঠিক মতো ডিল না করা যায়, রিসাফল করা যেতে পারে। আমার মনে হয় এই ব্যাপারগুলো সরকারের দেখানো দরকার। একটা জিনিস সরকার আমার কাছে ব্যর্থতা মনে হয়, সেটা তো আইন শৃঙ্খলা না, প্রত্যেকটা জায়গায় যে সরকার কাজ করছে, সে সফল হয়েছে কি ব্যর্থ হয়েছে সেটা ডিফারেন্ট আলোচনা, সে কাজ করছে এই জিনিসটা বোঝা যেতে হবে আমাদের। আমি অনেকের সাথে কথা বলে দেখছি, মানুষ মনে করছে যে সরকার আসলে খুব অ্যাক্টিভলি, খুব তড়িৎ গতিতে কাজ করছে না।